সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে প্যানক্রিয়াটিক ডিজিজ যে বিনাইন কন্ডিশন গুলো সেগুলোর ধারাবাহিকতায় আজকে আমাদের টপিক যেটা সামনে আসছে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ইনজুরি, প্যানক্রিয়াটিক ফিস্টুলা। তো প্যানক্রিয়াটিক ইনজুরি এবং প্যানক্রিয়াটিক ফিস্টুলা, যদিও এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুবই আনকমন টপিক, কিন্তু এখান থেকে ভাইভাতে কোশ্চেন থাকাটা অস্বাভাবিক না। এই জন্য প্যানক্রিয়াটিক ইনজুরি এবং প্যানক্রিয়াটিক ফিস্টুলা এটা আমাদেরকে জানতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে অনেক সময় শর্ট নোট হিসেবে কোশ্চেন চলে আসতে পারে, এবং সেই শর্ট নোট সাধারণত পরীক্ষাতে আনসার করতে হবে। তো আমরা যে সিনারিওটা নিয়ে আজকে আলোচনা করব সেই সিনারিওটা হচ্ছে a 54-year-old taxi driver was brought to the emergency department following road traffic accident with steering wheel injury in upper abdomen. He was unstable with abdominal distension and vomiting. His serum amylase level was raised. আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট এবং সে হচ্ছে ট্যাক্সি ড্রাইভার। তার স্টিয়ারিং হুইল ইনজুরি, দ্যাট মিনস হচ্ছে স্টিয়ারিং হুইলের সাথে তার আপার অ্যাবডোমেনের একটা কনকাশন অথবা হচ্ছে একটা ফ্রিকশন ইনজুরি ছিল, এবং এরপরে হচ্ছে সে হিমোডাইনামিক্যালি আনস্টেবল, অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, ভমিটিং আছে। অ্যাসোসিয়েটেড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সিরাম অ্যামাইলেজ লেভেলটা হচ্ছে বেশি। তাহলে আমাদের স্বভাবতই এখানে কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় চলে আসে। আমরা দেখি যে অ্যাবডোমিনাল ইনজুরি, আপার অ্যাবডোমেনে এখানে ইনজুরি যেগুলো হতে পারে, যেগুলোর কারণে হচ্ছে পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হতে পারে, সাথে হচ্ছে পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং ভমিটিং ডেভেলপ করতে পারে। সেটা হচ্ছে প্রথমত স্টোমাকে ইনজুরি হতে পারে, ব্লান্ট ট্রমা থেকে স্টোমাকে পারফোরেশন হতে পারে, ডিউডেনাম ইনজুরি হতে পারে, ডিউডেনামে পারফোরেশন হতে পারে। তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে কোলনিক ইনজুরিও হতে পারে এখানে, কারণ এখানে ট্রান্সভার্স কোলনটাও থাকে। আর একটা অর্গান সেটা হচ্ছে প্যানক্রিয়াস, যদিও এটা অনেক পিছনে রেট্রোপেরিটোনিয়াল, কিন্তু এটা যেহেতু ভার্টিব্রাল কলামের সামনে, এই জন্য হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল এবং ভার্টিব্রাল কলামের মধ্যে যখন একটা প্রেসার তৈরি হয় তখন কিন্তু এখানে প্যানক্রিয়াটিক ইনজুরিও হতে পারে। এবং প্যানক্রিয়াটিক ইনজুরি এটা আইসোলেটেডলি হয় না, অনেক সময় হচ্ছে এটার সাথে ডিউডেনাম ইনজুরি হয়, সাথে লিভার ইনজুরি হয় এবং স্প্লেনিক ইনজুরিও হয়। তাহলে প্যানক্রিয়াটিক ইনজুরি, লিভার ইনজুরি, স্প্লেনিক ইনজুরি এবং হচ্ছে ডিউডেনাল ইনজুরি, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এখানে যেহেতু সিরাম অ্যামাইলেজ লেভেলটা হচ্ছে বেশি, এই জন্য আমাদেরকে মাথায় রাখতেই হবে যে এটা মোস্ট কমনলি হচ্ছে প্যানক্রিয়াটিক ইনজুরিতে বেশি হচ্ছে। তাহলে এই ধরনের একটা পেশেন্ট আসলে পরে আমাদেরকে কিভাবে অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। একটা ট্রমার পেশেন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রমার পেশেন্ট, যে পেশেন্টগুলো অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলে প্রেজেন্ট করে, সেই পেশেন্ট গুলোকে আমাদেরকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা ATLS প্রোটোকল ফলো করতে হবে, অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট। এই প্রোটোকলটা আমাদেরকে ফলো করতে হবে। এবং সেখানকার ম্যানেজমেন্টের কতগুলো প্রোটোকল আছে, সেটা হচ্ছে প্রাইমারি সার্ভে, তারপর হচ্ছে অ্যাডজাঙ্ক টু প্রাইমারি সার্ভে, এন্ড দেন হচ্ছে সেকেন্ডারি সার্ভে। প্রাইমারি সার্ভের সাথে প্রাইমারি সার্ভে এবং ইনিশিয়াল রিসাসিটেশন এটা সাইমালটেনিয়াসলি চলে। তাহলে প্রাইমারি সার্ভের মধ্যে এবং রিসাসিটেশনের মধ্যে এখানে ABCDE এই ব্যাপারগুলো আছে। ম্যানেজমেন্ট অফ এয়ারওয়ে, এতে হচ্ছে ম্যানেজমেন্ট অফ এয়ারওয়ে, দেন সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। তাহলে এয়ারওয়ে ম্যানেজ করতে হবে, সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন দিতে হবে,
বিতে হচ্ছে ব্রিদিং, সিতে হচ্ছে সার্কুলেশন মানে হেমোডাইনামিক সাপোর্টটা দিতে হবে, ডিতে হচ্ছে ডিজেবিলিটি অথবা নিউরোলজিক্যাল ইনজুরি, ইতে হচ্ছে এক্সপোজার অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ আদার ইনজুরিজ। তাহলে এই প্রোটোকলটা আমাদেরকে ফলো করতে হবে। এই পেশেন্টের আসলে এয়ারওয়ে অ্যান্ড সার্ভাইকাল স্পাইন এখানে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তারপরেও হচ্ছে ট্রমার পেশেন্ট গুলোকে অ্যাডিকুয়েট অক্সিজেনেশন দিতে হয়, দেন হচ্ছে সার্ভাইকাল স্পাইনের জন্য সার্ভাইকাল কলার তাদেরকে দিতে হয়। এই দুটো জিনিস দেওয়ার পরে ব্রিদিং এ তার কিছুটা সমস্যা থাকার পসিবিলিটি আছে। তার কারণ হচ্ছে এখানে আপার অ্যাবডোমিনাল ইনজুরিতে লোয়ার চেস্ট ইনজুরি হওয়ারও সম্ভাবনা থাকে, এবং লোয়ার চেস্ট ইনজুরিতে তার কিছু কিছু জিনিস ইনজুরি হয়, যেমন হচ্ছে লাংস ইনজুরি হয়ে, প্লুরা ইনজুরি হয়ে, অথবা রিব ফ্র্যাকচার হয়ে তার কিন্তু হিমোথোরাক্স অথবা নিউমোথোরাক্স এই দুই ধরনের প্রবলেম হতে পারে। তো সেই অ্যাসেসমেন্টটা আমাদেরকে করতে হবে ক্লিনিক্যালি, হিমোথোরাক্স বা নিউমোথোরাক্সের কোনো ক্লিনিক্যাল ফিচার আছে কিনা, অথবা এক্সরে করে আমরা ওখানে দেখতে পারি যে আসলে এক্সরেতে কোনো হিমোথোরাক্স অথবা নিউমোথোরাক্সের ফিচার আছে কিনা, তাহলে সেই অনুযায়ী ম্যানেজ করতে হবে। সাধারণত ইন্টারকোস্টাল চেস্ট ড্রেনেজ টিউব দিয়েই হিমোথোরাক্স বা নিউমোথোরাক্স ম্যানেজ করা হয়। সার্কুলেশনের ক্ষেত্রে সি তে চলে আসে সার্কুলেশন। এটা আমাদের জন্য এই ক্ষেত্রে, এই পেশেন্টের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপার অ্যাবডোমিনাল ইনজুরিতে পেশেন্ট গুলোর বেশিরভাগ সময় দেখা যায় যে সলিড অর্গান ইনজুরি হয়, এবং সলিড অর্গান ইনজুরি গুলোর মধ্যে হচ্ছে লিভার, স্প্লিন, দেন হচ্ছে প্যানক্রিয়াস, এই ইনজুরি গুলো বেশি হয়, এবং এই ধরনের পেশেন্ট গুলো কিন্তু হিমোডাইনামিক্যালি খুবই আনস্টেবল থাকে, এবং দেখা যায় যে পেশেন্টের হিমোপেরিটোনিয়াম ডেভেলপ করে, পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, সাথে যদি অ্যাসোসিয়েটেড ডিউডেনাল বা স্টোমাক ইনজুরি থাকে তখন পেশেন্টের ভমিটিংও হয়, এবং যদি স্টোমাক বা ডিউডেনাম ইনজুরি হয় তখন কিন্তু ইন্টেস্টাইনাল কন্টেন্টস গুলো পেরিটোনাল ক্যাভিটির মধ্যে গিয়ে একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন করে এবং পেরিটোনাইটিস ডেভেলপ করে। তাহলে হিমোডাইনামিক ইনস্টেবিলিটির দুই তিনটা কারণ আছে, যেমন হচ্ছে প্রথমত হচ্ছে সলিড অর্গান ইনজুরি থেকে ব্লিডিং, দেন হচ্ছে পেরিটোনাইটিস, এই কারণগুলো কিন্তু এখানে হতে পারে। সো এই ধরনের পেশেন্টকে এগ্রেসিভলি হিমোডাইনামিক রিসাসিটেশনটা করতে হয়, এবং সেটা কিভাবে করে আমরা জানি যে আসলে দুইটা হোয়াইট বোর ক্যানুলা দিয়ে ফ্লুইড রিসাসিটেট করতে হয়। ফ্লুইডটা হয় সাধারণত হার্টম্যানস অথবা লিঙ্গার-রেক্টেড সলিউশন, অথবা সেটা যদি পসিবল না হয় তাহলে নর্মাল স্যালাইন। এবং এই ফ্লুইড রিসাসিটেশনটা অ্যাসেস করার জন্য যে কিভাবে এটা আসলে কাজ করছে সেটা অ্যাসেস করার জন্য আমরা জানি যে ডাইনামিক ফ্লুইড চ্যালেঞ্জ এটা করা হয়ে থাকে, যেমন হচ্ছে 500 ml নর্মাল স্যালাইন বা হার্টম্যানস সলিউশন, এটা খুব র্যাপিডলি ইনফিউজ করা হয় এবং দেখা হয় যে পেশেন্টের ব্লাড প্রেশার কতটুকু বাড়ে। তো পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যদি কমে যায় তাহলে ধারণা করতে হবে যে পেশেন্টের আসলে অনগোয়িং ব্লিডিং আছে। তারপর হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার যদি বাড়ে এবং সেটা যদি অ্যাডিকুয়েট লেভেলে না হয় তাহলে ধারণা করতে হবে পেশেন্টের ফ্লুইড লস আছে কিন্তু মেজর অনগোয়িং ব্লিডিং নাই। আর যদি পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে সাস্টেইন থাকে এবং একটা মানে মডারেট অ্যামাউন্টে ব্লাড প্রেশারটা বাড়ে, তখন ধারণা করতে হবে যে পেশেন্টের ব্লাড প্রেশার মানে পেশেন্টের অনগোয়িং ব্লাড লসটা নাই এবং পেশেন্টের হচ্ছে হিমোডাইনামিক্যালি স্টেবল। এরকম হচ্ছে ডাইনামিক ফ্লুইড চ্যালেঞ্জ দিয়ে আমরা অ্যাসেস করব যে আসলে এই ধরনের পেশেন্ট গুলো মানে ফ্লুইড রিসাসিটেশন করলে পরে
লাভ হবে কিনা, অথবা তাদের মেজর কোনো ব্লাড সাপ্লাই মানে ব্লাড লস আছে কিনা। এটা অ্যাসেসমেন্টের পরে আমরা ইউরিন আউটপুট দেখেও আসলে পেশেন্টের ফ্লুইড রিসাসিটেশন অ্যাসেস করি। ইউরিন আউটপুট যদি আসলে 0.5 ml পার কেজি পার আওয়ারের বেশি হয়, তাহলে কিন্তু আমরা বুঝবো যে তার ফ্লুইড রিসাসিটেশনটা অ্যাডিকুয়েট আছে। তো দেখা যায় যে যদি ফ্লুইড দেওয়ার পরেও পেশেন্টের আসলে ব্লাড প্রেশারটা স্টেবল না হয়, তার অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা বাড়তেই থাকে এবং পেশেন্টের যদি পেরিটোনিটিস থাকে, তখন কিন্তু খুব বেশি সুযোগ নাই এই কনজারভেটিভ ম্যানেজমেন্টটা কন্টিনিউ করার। এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে আসলে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, কারণ হচ্ছে ব্লাড লসের জন্য ফ্লুইড রিসাসিটেশন এটা খুব ইনিশিয়াল স্টেজে দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু সেটা সাস্টেইনেবল কোনো ম্যানেজমেন্ট না। সেটার ক্ষেত্রে প্রয়োজন হয় হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। এবং ব্লাড তাহলে আমাদের কিন্তু এই সার্কুলেটরি যে ম্যানেজমেন্ট সেটা আমরা করলাম। দেন ফিজিবিলিটি, এটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট আমরা করব যে আসলে স্পাইনাল কলামে কোনো ইনজুরি আছে কিনা, অথবা তার হচ্ছে জিসিএস লেভেলটা কত, এটা দেখে সেই অনুযায়ী আমাদেরকে ম্যানেজ করতে হবে। আর হচ্ছে এক্সপোজার করে তার হেড টু টু এক্সামিনেশন করতে হবে, এবং তাকে অন্য কোনো অ্যাসোসিয়েটেড ইনজুরি যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না ইনিশিয়ালি, সেটা আমাদেরকে অ্যাসেস করতে হবে। তাহলে কিন্তু মানে ট্রমার পেশেন্টকে আমরা এটিএলএস প্রোটোকলে আমরা প্রাইমারি সার্ভেতে যেগুলো ছিল সেগুলো করলেই এই পেশেন্টের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হচ্ছে হয়ে যায়। সাথে হচ্ছে কিছু রিসাসিটরি স্টেপও আমরা এখানে ফলো করতে পারি। Then question আসে যে what are the initial steps of management of this patient? Initial step of management আমরা যেটা বললাম সেটাই সার্কুলেটরি ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটাই আমরা আসলে ইনিশিয়ালি করে থাকি। তারপর হচ্ছে how will you determine the extent of injury? মানে কি কি ইনভেস্টিগেশন করে আমরা কিভাবে এই এক্সটেন্ট অফ ইনজুরি অ্যাসেস করব। দেন হচ্ছে what are the treatment options? বিভিন্ন মানে ইনজুরির ক্যাটেগরিতে কি ধরনের ম্যানেজমেন্ট আমরা করি সেটা পরবর্তী হচ্ছে আমাদের জানতে চাওয়া। সো আমরা আসলে চলে যাই যে প্যানক্রিয়াটিক ইনজুরি, এটা আমরা কিভাবে ম্যানেজ করি। প্যানক্রিয়াটিক ইনজুরি এটা আইসোলেটেডলি খুব রেয়ারলি হয়। দ্যাট মিনস হচ্ছে এটা সাথে অন্য ভিসেরাল ইনজুরি নিয়েই আসলে প্রেজেন্ট করে, এবং সেটা তার আশেপাশের যে সলিড অর্গান যেমন লিভার এবং স্প্লিন আর প্যানক্রিয়াস থাকে হচ্ছে ডিউটেনাল সি কার্ভের মধ্যে, প্যানক্রিয়াটিক হেডটা মেইনলি, সেটাও ইনজুরি হয়। এবং এর সামনে থাকে অনেক সময় হচ্ছে মেজেন্ট্রি, এবং সেই মেজেন্ট্রি কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অনেক সময় স্টোমাক ইনজুরিও অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তাহলে লিভার, স্প্লিন এবং ডিউটেনাম এই তিনটা অর্গানের ইনজুরি কিন্তু সবচেয়ে বেশি প্যানক্রিয়াস ইনজুরির সাথে। দুই ধরনের ট্রমাতেই কিন্তু প্যানক্রিয়াস ইনজুরি হতে পারে, পেনিট্রেটিং ইনজুরি এবং হচ্ছে ব্লান্ট ট্রমা।
যে কোনোটাতেই কিন্তু ইনজুরি হতে পারে। গ্ল্যান্ড ট্রমা এপিগ্যাস্ট্রিয়াম এটা সাধারণত দেখা যায় যে কি কারণে হয় ফুটবল খেলাতে, অথবা হচ্ছে যদি কোনো হিউম্যান কনফ্লিক্ট হয় তখন কিন্তু কিক যেটা হয়, লাথি মারা আমরা যেটাকে বলি, সেটাতে কিন্তু এপিগ্যাস্ট্রিয়ামে ইনজুরি হতে পারে। অনেক সময় হচ্ছে হর্স কিক, মানে ঘোড়ার পিছনে হাঁটতে গেলে ঘোড়ায় যে মাঝে মাঝে লাথি মারে, সেটার কারণেই কিন্তু এই ইনজুরি গুলো হতে পারে, এবং সেটা কিন্তু অনেক ডেঞ্জারাস। তারপর হচ্ছে প্রেসার ফ্রম দ্য স্টিয়ারিং হুইল, যেটা আমরা আসলে সিনারিওতে বলছিলাম, যে গাড়ি চালানোর সময় সামনে যদি কোনো অবজেক্টের সাথে অন্য কোনো গাড়ি অথবা হচ্ছে গাছ অথবা হচ্ছে আই লাইনের সাথে ধাক্কা লাগে, তখন কিন্তু সাডেন যে ডিসিলারেশন ব্যাপারটা হয়, তখন কিন্তু সিট বেল্ট থাকলে কম হয়, কিন্তু সিট বেল্ট না থাকলে বেশি হয়। এপিগ্যাস্ট্রিয়ামের সাথে স্টিয়ারিং হুইলের একটা ধাক্কা লাগে, একটা কনফ্লিক্ট হয়, তখন কিন্তু স্টিয়ারিং হুইল প্রেস করতেছে হচ্ছে এপিগ্যাস্ট্রিয়ামে, এবং আলটিমেটলি ওই লেভেলে যদি ডিউডেনামের সেকেন্ড পার্ট এবং হচ্ছে প্যানক্রিয়াস এটা থাকে, তখন কিন্তু ভার্টিব্রাল কলাম এবং স্টিয়ারিং হুইল এই দুইটা শক্ত জায়গার মধ্যে মাঝখানের যে নরম অর্গান গুলো থাকে, বিশেষ করে হচ্ছে ডিউডেনাম এবং হচ্ছে প্যানক্রিয়াস, সেটা কিন্তু ট্রান্সেক্টেড হতে পারে। এটা কি করে, মেক ক্রাশ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস, এটা প্যানক্রিয়াস এর বডিটাকে আসলে ক্রাশ করে এগেইনস্ট দ্য ভার্টিব্রাল কলামের এগেইনস্টে। অনেক সময় হচ্ছে পেনিট্রেটিং ট্রমা আপার অ্যাবডোমেনে অথবা হচ্ছে ব্যাকে, আসলে ফ্রন্ট অ্যাপ্রোচে এটা রিচ করা খুব ডিফিকাল্ট, কিন্তু পিছন থেকে যে ইনজুরি গুলো হয় সেটাতেও যদিও হচ্ছে মাসেল গ্রাউডিং আছে, কিন্তু পিছন থেকে এটা মোর প্রক্সিমাল, এটা প্যানক্রিয়াটিক ইনজুরি করতে পারে। প্যানক্রিয়াটিক ইনজুরি আসলে কতগুলো গ্রেডের হতে পারে। এটা সিম্পল কন্টিউশন মিন্স হচ্ছে ছোট একটা জায়গায় ইনজুরি হওয়া, এবং সেখানে গ্ল্যান্ড যেগুলো ছিল সেগুলো জাস্ট ইনজুরি। এখানে আসলে কাভারিং যে ইয়েটা থাকে, কাভারিং যে সেরোসা থাকে সামনের দিকে, পেরিটোনিয়াল কাভারিং, সেটা ইনজুরি না হয়েও হতে পারে। আর ল্যাসারেশন মিন্স হচ্ছে কাভারিংটাও ইনজুরি হয়। তাহলে কন্টিউশন হচ্ছে গ্ল্যান্ডের ভিতরে একটা প্যারেনকাইমাল ইনজুরি, যেটাতে বাইরের কাভারিং অথবা ভিতরের ডাক্টে কোনো ইনজুরি হচ্ছে না। ল্যাসারেশন হচ্ছে বাইরের যে কাভারিংটা থাকে সারফেস, সেটা আসলে ডিসরাপ্টেড হয়ে যায় অফ দ্য প্যারেনকাইমা উইদাউট ডাক্ট ডিসরাপশন ছাড়াই ল্যাসারেশন অথবা কন্টিউশন, এটা হচ্ছে একেবারে আর্লিয়েস্ট অথবা মিনিমাম ইনজুরি। তারপর হতে পারে হচ্ছে মেজর প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন উইথ ডাক্ট ডিসরাপশন। প্যারেনকাইমা মানে সিভিয়ারলি ইনজিউর্ড হতে পারে, এখানে ক্রাশ হতে পারে, ল্যাসারেশন হতে পারে, এবং সেখানে ডাক্টও ডিসরাপ্টেড হয়ে যায়, মানে হচ্ছে ডাক্ট সিভার্ড হয়ে যায়। অনেক সময় হচ্ছে কমপ্লিট ট্রান্সেকশন হতে পারে, যখন ভার্টিব্রাল কলামের অপোজিটে হয় তখন কিন্তু নেক বরাবর এটা কমপ্লিটলি ট্রান্সেক্টেড হয়ে যেতে পারে। আর হতে পারে মেসিভ ডিস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক হেড, যদি ভার্টিব্রাল কলামের এগেইনস্টে আসলে প্যানক্রিয়াটিক হেডের সাথে আসলে ক্রাশ হয়, তখন কিন্তু প্যানক্রিয়াটিক হেডটা মেসিভ ডিস্ট্রাকশন হতে পারে। তাহলে এই তিন ধরনের ইনজুরি হতে পারে, যেটাতে হচ্ছে কন্টিউশন, ল্যাসারেশন, দেন হচ্ছে প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন উইথ ডাক্ট ডিস্ট্রাকশন, আর একটা হচ্ছে মেসিভ ডিস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক হেড। ব্লান্ট প্যারেনকাইমাল ইনজুরি আসলে কিভাবে প্রেজেন্ট করে, এটা প্রেজেন্ট করে এপিগ্যাস্ট্রিক পেইন, যেটা ইনিশিয়ালি হচ্ছে খুব মাইনর হতে পারে। তাহলে প্যানক্রিয়াটিক ইনজুরি এপিগ্যাস্ট্রিক পেইন যেটা ইনিশিয়ালি মাইনর হতে পারে, দেন হচ্ছে এটা
আস্তে আস্তে করে বাড়তে পারে এবং সিভিয়ার পেইন হতে পারে। কারণ হচ্ছে ওখানে যে কালেকশন গুলো অথবা সেক্রেশন গুলো জমা হয়, লিকেজ এর যে ব্যাপারগুলো থাকে প্যানক্রিয়াটিক ড্রাগ ডিসরাপশন থেকে অথবা হচ্ছে ডিউডেনাল ইনজুরি থেকে, সেটা কিন্তু আস্তে আস্তে করে সারাউন্ডিং এরিয়াতে ছড়িয়ে যেতে থাকে এবং যখন ওখানে লোকালি স্প্রেড করবে তখন কিন্তু পেরিটোনাইটিস হয়ে আসলে পেইনটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। অনেক সময় হচ্ছে ক্লিনিক্যাল যে প্রেজেন্টেশনটা থাকে সেটা আসলে লুকোচুরি করতে থাকে, কোয়াইট ডিসেপটিভ থাকতে পারে এবং ইনিশিয়ালি খুব বেশি প্রেজেন্টেশন থাকে না, কিন্তু আস্তে আস্তে করে সেটা বাড়তে পারে। এই জন্য হচ্ছে সিরিয়াল অ্যাসেসমেন্ট করতে হয়, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট গুলো সিরিয়ালি করতে হয় এবং ধারণা করতে হয়, মানে খুব বেশি সাসপিশন রাখতে হবে যে আসলে প্যানক্রিয়াটিক এবং ডিউডেনাল ইনজুরি পেশেন্টের হতে পারে। এই জন্য হচ্ছে অ্যাবডোমিনাল ট্রমার পেশেন্টকে ওয়াচফুল অবজারভেশন করাটা হচ্ছে ওয়াইজ, যাদের ক্ষেত্রে ইনিশিয়ালি প্রেজেন্টেশনটা একটু মাইল্ড প্রেজেন্টেশন হয়, কিন্তু তাদেরকেও ধারণা করতে হতে পারে যে আসলে কোন ভিতরের অর্গান যেগুলো আছে সেগুলোর ইনজুরি হতেও পারে। সাধারণত দেখা যায় যে যখন প্যানক্রিয়াটিক ইনজুরি হয় তখন প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেটা আছে সেটা সিরামে চলে আসে এবং সিরাম অ্যামাইলেজটা বেশিরভাগ প্যানক্রিয়াটিক ইনজুরির ক্ষেত্রেই বাড়তি পাওয়া যায়। তাহলে সিরাম অ্যামাইলেজ এটা আমাদেরকে আসলে করতে হবে এবং ইনভেস্টিগেশনের মধ্যে এটাই ফার্স্ট ইনভেস্টিগেশন হয় সাধারণত। এবং সিটি স্ক্যান যদি করা হয়, এটা সিটি স্ক্যান খুব ভালো আসলে ডেলিনিয়েট করতে পারে অ্যানাটমিকে, ট্রমার পেশেন্টের অ্যানাটমিকে। তখন কিন্তু প্যানক্রিয়াটিক ইনজুরি এটা কোন গ্রেডের ইনজুরি অথবা এক্সটেনশন কতটুকু সেটা কিন্তু আমরা অ্যাসেস করতে পারি। আর হচ্ছে যদি আসলে ড্রাগ ডিসরাপ্টেড আছে কিনা এটা নিয়ে ডাউট থাকে, সন্দেহ থাকে, তখন আমাদেরকে আসলে ইআরসিপি করলে পরে খুব ভালো আমরা আসলে বুঝতে পারবো যে প্যানক্রিয়াটিক ড্রাগ ইনজুরি আছে কিনা। অনেক সময় হচ্ছে ইআরসিপি অ্যাভেলেবল থাকে না, তখন হচ্ছে অল্টারনেটিভলি আমরা এমআরসিপি করতে পারি। এমআরসিপি করলে ডাক্টের অ্যানাটমিটা ভালো বোঝা যায়, কিন্তু ট্রমার পেশেন্টের ক্ষেত্রে আসলে সারাউন্ডিং কিছু কালেকশন যেহেতু এখানে থাকে সেহেতু কিন্তু এমআরসিপি অত ভালো ইন্টারপ্রিয়েট করা যায় না, কারণ হচ্ছে সারাউন্ডিং কালেকশনের জন্য ডাক্টের অ্যানাটমিটা এখানে সব সময় ভালো বোঝা যায় না। এই জন্য হচ্ছে সিটি স্ক্যান এবং হচ্ছে ইআরসিপি এই দুইটাই বেশি প্রচলিত এবং বেশি প্রয়োজন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। এখানে আসলে আপার অ্যাবডোমিনাল ট্রমার পেশেন্টের একটা সিটি স্ক্যান, এখানে ভালো করে কিছু অ্যানাটমি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি দেখি সামনে থেকে, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল, পিছনে এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, পিছন থেকে এটা হচ্ছে দুই পাশে কিডনি, এটা হচ্ছে অ্যাওর্টা, এটা হচ্ছে ভেনা ক্যাভা এবং অ্যাওর্টা ভেনা ক্যাভার সামনেই যে স্ট্রাকচারটা এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এটা স্প্লেনিক ভেইন, সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এটা স্প্লেনিক ভেইন। তো এর সামনেই হচ্ছে প্যানক্রিয়াসের হেড, এটা হচ্ছে পিছনের দিকে আনসিনেট প্রসেস এবং এই নেক বরাবর, নেক এবং বডির জাংশনের বরাবর এখানে কিন্তু প্যানক্রিয়াসটা আসলে টোটালি ডিসরাপ্টেড, ট্রান্সেক্টেড। এই জায়গায় যে কালো অংশটুকু দেখা যাচ্ছে যেটা হচ্ছে হাইপোডেন্স, এই জায়গাটুকু হেমাটোমা অথবা হচ্ছে কালেকশন, প্যানক্রিয়াটিক জুসের কালেকশন এবং তার সামনে হচ্ছে স্টোমাক, এটা ডিস্টেন্ডেড, এখানে লিভার,
গল ব্লাডার, এখানে ডিউডেনামটা অত ভালো করে অ্যাসেস করা যাচ্ছে না। তো এখানে আমরা আসলে স্পষ্টতই দেখতে পাচ্ছি সিটি স্ক্যানে যে এখানে প্যানক্রিয়াটিক নেক বরাবর কিন্তু প্যানক্রিয়াসটা ইনজিউর্ড এবং ট্রান্সেক্টেড। তাহলে আমরা বলতে পারি যে আসলে সিটি স্ক্যান ট্রমা পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো ইমেজ আসলে দেয়। এখানে এমআরসিটি বা এমআরআই করলে পরে অত ভালো বোঝা যেত না। তাহলে এই ধরনের পেশেন্টের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? আমরা বলছি যে ইন্ট্রাভেনাস ফ্লুইড দেব এবং এই ধরনের পেশেন্টকে আমরা নাথিং পার ওরাল রাখবো, কারণ অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, মাইল্ড অথবা মডারেট পেরিটোনাইটিসের ফিচারও থাকতে পারে এবং পেশেন্টের সাধারণত পেরিপ্যানক্রিয়াটিক কিছু ফ্লুইড কালেকশন হয় এবং সে কারণে দেখা যায় যে পেশেন্টগুলো প্যারালাইটিক আইলিয়াসে থাকে। তো এই ধরনের পেশেন্টকে নীল বাই মাউথ বা নাথিং পার ওরাল এটা আমাদেরকে মেনটেন করতে হয়। আবার যদি প্যানক্রিয়াটিক ডাক্ট ইনজুরি থাকে সেক্ষেত্রে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের যে কালেকশন গুলো আসলে জমতো ওখানে, সেগুলো বন্ধ করার জন্য আসলে নাথিং পার ওরাল করাটা ওয়াইজ, কারণ নাথিং পার ওরাল করলে পরে এই যে প্যানক্রিয়াটিক সেক্রেশন গুলো এগুলো কমে। তাহলে আমরা ফ্লুইড রিসাসিটেশন করব, পেশেন্টকে পেইন ম্যানেজমেন্ট দিব, নাথিং পার ওরাল করব, দেন হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব এবং সাথে পেশেন্ট যখন স্টেবল থাকবে তখন কিন্তু আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। আর এই ধরনের পেশেন্টকে আসলে কোনো তাড়াহুড়োর মধ্যে গিয়ে ল্যাপারটমি করা ঠিক হবে না, কারণ প্যানক্রিয়াটিক ইনজুরি পেশেন্ট এমনিতেই হচ্ছে ইনজুরি থাকে এবং তার একটা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোমের দিকে আসলে অনেক বেশি তার একটা প্রবণতা থাকে, এসআইআরএস ডেভেলপ করার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই ধরনের পেশেন্টকে যদি আরো ট্রমা দেওয়া হয় ল্যাপারটমি করে তাহলে কিন্তু পেশেন্টের আউটকামটা খুব খারাপ হয়। এই জন্য যে পেশেন্টগুলো আসলে হিমোডাইনামিক্যালি স্টেবল এবং ডেফিনেটিভ কোনো পেরিটোনাইটিস নাই, তাহলে সেই পেশেন্টগুলোকে আমরা স্লোলি অবজার্ভ করব, কেয়ারফুলি অবজার্ভ করব এবং পেশেন্টকে আমরা রিসাসিটেট করব। যখন পেশেন্ট রিসাসিটেশনের পরে পেশেন্ট স্টেবল হবে তখন আমরা অ্যানাটমিক্যাল কিছু অ্যাসেসমেন্ট করব, যেগুলো ইনভেস্টিগেশন দিয়ে এবং সিটি স্ক্যান, ইআরসিপি এগুলো করে আমরা দেখব যে আসলে তার এক্সটেন্ট অফ ইনজুরিটা কতটুকু, এবং তারপর যদি প্রয়োজন হয় তখন হচ্ছে সার্জারি। যদি আসলে পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয় এবং পেশেন্টের পেরিটোনাইটিস থাকে তাহলে ধারণা করতে হবে আসলে অনগোয়িং ব্লাড লস, মেজর ব্লাড লস অথবা হচ্ছে হলো ভিসকাস ইনজুরি আছে, যেমন ডিউটেনাম বা স্টোমাক বা ট্রান্সভার্স কোলন, এগুলো ইনজুরি থাকার সম্ভাবনা আছে। তখন কিন্তু আমাদেরকে সরাসরি ল্যাপারটমিতে চলে যেতে হবে। তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমাদেরকে আগে করতে হবে, দেন হচ্ছে আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে, তারপর এক্সটেন্ট অফ ড্যামেজ আমাদেরকে অ্যাসেস করে দেন হচ্ছে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে। তো প্যানক্রিয়াটিক ইনজুরি পেশেন্টের ম্যানেজমেন্টের সবচেয়ে বড় যে ডিটারমিনেটর, যেটা আসলে ডিটারমাইন করে কোন ধরনের ট্রিটমেন্ট লাগবে এবং কোন ধরনের মানে সার্জারি লাগবে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশনের যে ব্যাপারটা আছে, সেই প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশনটা আমাদেরকে এখানে অ্যাসেস করতে হবে। যদি প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশন থাকে তাহলে একরকম, যদি ডিসরাপশন না থাকে তাহলে কিন্তু ম্যানেজমেন্টটা একটু অন্যরকম হয়। যদি মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এমপিডি ডিসরাপ্টেড হয়, ট্রান্সেক্টেড হয়, তখন কিন্তু পেশেন্টের অপারেশন মাস্ট, এবং যদি প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশন না হয় তাহলে ম্যাক্সিমাম পেশেন্টই আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্টে ইমপ্রুভ করে। পেনিট্রেটিং ইনজুরির ক্ষেত্রে অন্যান্য যে অর্গানগুলো আছে
সেই অর্গানগুলো ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পেশেন্ট আনস্টেবল থাকে অনেক সময়, তখন কিন্তু সার্জিক্যাল এক্সপ্লোরেশনটা ম্যান্ডেটরি। অনেক সময় দেখা যায় যে প্যানক্রিয়াটিক ড্যামেজের এক্সটেনশনটা এটা কতটুকু এবং ড্রাগ ডিসরাপশন আছে কিনা এটা পাওয়ার অপারেটিভলি অ্যাসেস করা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে রিট্রোপেরিটোনিয়াল কিছু কালেকশন থাকে, সারাউন্ডিং কিছু ব্রুইজ থাকে, এই জন্য ওই সময় কিন্তু আসলে ওই এক্সটেনশন অফ ইনজুরি অ্যাসেস করাটা আনওয়াইজ হয় এবং সেক্ষেত্রে শুধুমাত্র ড্রেনেজটাই মানে হচ্ছে পেরিটোনিয়াল ড্রেনেজটাই প্রয়োজন, যে কালেকশন যেগুলো জমবে সেগুলো যাতে বাইরে বের হয়ে আসে, এই ড্রেনেজটুকুই আসলে ইনশিওর করতে হয়। এই জন্য ওই সময় যদি যারা অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটিক সার্জন না, তাদের ক্ষেত্রে এক্সটেন্সিভ কোনো সার্জারিতে যাওয়া অথবা হচ্ছে প্যানক্রিয়াটিক ইনজুরি এক্সটেনশনটা সার্চ করা, এটা আসলে আনওয়াইজ একটা অ্যাকিউট কন্ডিশনে। সাধারণত যখন ফ্যাসিলিটিস অ্যাভেলেবল থাকে, পেশেন্ট স্টেবল থাকে এবং যারা মানে অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটিক সার্জন, ট্রমা সার্জন যে সবাই প্যানক্রিয়াটিক সার্জন তা কিন্তু না, তো ট্রমা সার্জনরা যদি প্যানক্রিয়াটিক সার্জন অ্যাভেলেবল থাকে তাদেরকে নিয়ে তখন কিন্তু এক্সটেনশন অফ দ্য ইনজুরি অফ দ্য গ্ল্যান্ড এটা তারা সার্চ করতে পারে। দেন হচ্ছে হিমোস্ট্যাসিস যেটা প্রয়োজন হয় সেটা করতে পারে। তারপর যদি ডাক্ট ইনজুরি না হয়, যদি মাইনর প্যারেনকাইমাল ইনজুরি হয় তখন হচ্ছে ক্লোজড ড্রেনেজ, মানে হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ড্রেন দিয়ে বাইরে বের হয়ে আসতে হয় যাতে ভিতরে কোনো কালেকশন হলে পরে সেটা বাইরে বের হয়ে আসতে পারে। আর যদি দেখা যায় যে আসলে মেজর ইনজুরির জন্য প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডটাই ট্রান্সেক্টেড, যেটা আমরা সিটি স্ক্যানে দেখছিলাম যে নেক এবং বডি বরাবর ট্রান্সেক্টেড, বডি অথবা টেইল বরাবর ট্রান্সেক্টেড, তখন কিন্তু ডিস্টাল যে পোর্শনটা আছে সেই পোর্শনটা ফেলে দিতে হয়, মানে হচ্ছে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করতে হয়। সেটার সাথে অনেক সময় হচ্ছে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি টেইলের সাথে আসলে রিলেশন থাকে হচ্ছে স্প্লিনের, তো অনেক সময় স্প্লিনিক আর্টারি বা ভেইন এগুলো ইনজুরি হওয়ার ইয়ে থাকে, পসিবিলিটি থাকে। সো ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করার সময় বেশিরভাগ সময় দেখা যায় স্প্লেনেক্টমিও করতে হয় সাথে। আর যদি দেখা যায় যে ড্যামেজটা শুধুমাত্র প্যানক্রিয়াসের হেইডে কনফাইন্ড, তখন হচ্ছে হিমোস্ট্যাসিস করতে হবে এবং ড্রেনেজ করতে হবে শুধুমাত্র। আর সিভিয়ার ইনজুরি যদি থাকে প্যানক্রিয়াসের হেইডে এবং ডিউডেনামে, তখন কিন্তু মানে শুধুমাত্র মানে ড্রেনেজ অথবা হিমোস্ট্যাসিস এটা অ্যাডিকুয়েট না, তখন ডিউডেনাম এবং প্যানক্রিয়াটিক হেইড এটাকে আমাদের ফেলে দিতে হবে এবং তখন এই সার্জারিটা আসলে খুব এক্সটেন্সিভ এবং মেজর সার্জারি হয়ে যায়, যেটাকে আমরা আসলে হুইপেলস সার্জারি বলে থাকি, হুইপেলস অপারেশন, এবং সেটা হচ্ছে প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি। এই সার্জারিটা তখন প্রয়োজন হয়। সেই আগের কথাটাই আসলে বলা হচ্ছে যে ইমার্জেন্সি সেটিং এ আনস্টেবল পেশেন্ট যদি হয়, সাথে অন্য ইনজুরিও থাকে, তখন আসলে যে সার্জন প্যানক্রিয়াটিক সার্জারিতে অভ্যস্ত না সেই সার্জনের উচিত যে প্যানক্রিয়াটিক হেইডের ইনজুরি অথবা হচ্ছে ডাক্টের ইনজুরি এগুলো কতটুকু সেটা অ্যাসেস না করা, কারণ তাতে ইনজুরির এক্সটেনশন আরো বাড়ে। এখন মানে প্যানক্রিয়াস ইনজুরি এটা ম্যানেজমেন্টের পরে পেশেন্টের আউটকামটা কেমন বা পেশেন্টের প্রগনোসিসটা কেমন, তো দেখা যায় যে ইমিডিয়েটলি যে কারণে পেশেন্টের আসলে ডেথ হয় সেটা হচ্ছে শুধুমাত্র ব্লিডিং, এবং অনেক সময় হচ্ছে ব্লিডিং কন্ট্রোল করতে না পারার জন্যই পেশেন্টের ডেথ হয়। এই জন্য ইনিশিয়াল রিসাসিটেশনটা খুব কেয়ারফুলি
এবং ওয়াচফুল অবজারভেশনে করতে হবে, কারণ আমরা রিসিসিটেট করলাম, ওদিকে পেশেন্টের ব্লিডিং হলো এবং পেশেন্ট আলটিমেটলি হচ্ছে ইরিভার্সিবল শকের দিকে চলে গেল, সেটা কিন্তু আসলে কাম্য না। তো যে পেশেন্টের আসলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, ইনিশিয়াল রিসাসিটেশনেও পেশেন্টের হিমোডাইনামিক স্টেবিলিটি ডেভেলপ মানে ইমপ্রুভ করছে না, সেই পেশেন্টগুলোকে আলটিমেটলি ল্যাপারোটমি করলে কিন্তু পেশেন্ট বেশি উপকৃত হবে। যখন অ্যাকিউট ফেজ আসলে পার করতে পারে পেশেন্ট, তখন মর্টালিটি, মরবিডিটি এগুলো আসলে ট্রিটেবল এবং এগুলো ট্রিটমেন্ট কিন্তু পসিবল। অনেক সময় দেখা যায় যে ড্রেইন, আমরা যেটা ক্লোজ ড্রেইন ভিতরে দিয়ে আসলাম, সেটা দিয়ে পারসিস্টেন্ট একটা অ্যামাউন্টের ফ্লুইড ড্রেইন আউট হয় এবং দেখা যায় যে 3 ভাগের 1 ভাগ পেশেন্ট যাদের প্যানক্রিয়াটিক ইনজুরি ছিল, সেই পেশেন্টগুলো এই প্যানক্রিয়াটিক ফিস্টুলা ডেভেলপ করে এবং এটা কন্টিনিউয়াস একটা ড্রেনেজ হতে থাকে। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, যেটা বাইরে আসতে থাকে। এটা কোনো মেজর অথবা মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট ইনজুরির কারণে সাধারণত হয়ে থাকে। অনেক সময়ই হচ্ছে প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাল ইনজুরি, ডাক্ট ইনজুরি ছিল না বাইরে থেকে বা পারাঅপারেটিভলি বোঝা যাচ্ছিল না, সেই পেশেন্টে কিন্তু ডাক্টে, প্যানক্রিয়াটিক ডাক্টে স্ট্রাকচার ডেভেলপ করতে পারে এবং যাদের ডাক্টে স্ট্রাকচার ডেভেলপ করে তাদের কিন্তু দেখা যায় যে ওই জায়গাটাতে ন্যারো হয় এবং ডিস্টাল যে প্যানক্রিয়াটিক টিস্যু সেগুলোর সেক্রেশন গুলো ঠিক মতো ড্রেন আউট হতে পারে না, তখন কিন্তু তাদের রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস এর অ্যাটাক হয়। তাহলে ডাক্ট স্টেনোসিস বা স্ট্রাকচার এবং ফার্দার প্যানক্রিয়াটাইটিস এটা কিন্তু কিছু কিছু পেশেন্টের ডেভেলপ করে থাকে। তো এই ধরনের পেশেন্ট গুলো যাদের আসলে রিপিটেড প্যানক্রিয়াটাইটিস হচ্ছে এবং কজ হচ্ছে পোস্ট ট্রমাটিক ডাক্ট স্ট্রাকচার, সেই পেশেন্টের ক্ষেত্রে আসলে স্ট্রাকচারের ডিস্টাল যে পার্টটা ছিল সেই পার্টটাকে রিসেক্ট করতে হয়, ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করতে হয়। যদি ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করা হয় তাহলে দেখা যায় যে এই ধরনের প্যানক্রিয়াটাইটিসকে আসলে পরবর্তীতে প্রিভেন্ট করা পসিবল হয়। অনেক সময় প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশন এর ফলে দেখা যায় যে কিছু প্যানক্রিয়াটিক জুস প্যানক্রিয়াসের চারপাশে জমে এবং সেটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট এটা ডাক্ট ডিসরাপশনের কারণে, ডাক্টের সাথে কমিউনিকেশনের কারণে কিন্তু এই সিস্টটা ডেভেলপ করতেছে। তো সেক্ষেত্রে যদি মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ইনট্যাক্ট থাকে তাহলে ওই সিস্টটা শুধুমাত্র স্প্রেড করলেই ওইটা কিন্তু চলে যাবে। তো মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট ডিসরাপশন না হয়েও কিন্তু সিউডোসিস্ট ডেভেলপ করতে পারে, কোনো মাইনর ডাক্ট অথবা হচ্ছে ইনফ্লামেটরি কিছু কালেকশন যেটা ইনফেক্টেড হতে পারে অনেক সময়। তো সেই ধরনের কালেকশন গুলো কিন্তু শুধুমাত্র এসপিরেশন, পারকেটিনাস এসপিরেশন ইমেজ গাইডেড, সেটা করলে পরে কিন্তু সেটা সাবসাইড করবে। কিন্তু যদি আসলে ডাক্টের সাথে কমিউনিকেশন থাকে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে, তখন কিন্তু এটা শুধুমাত্র এসপিরেশনে পেশেন্ট ইমপ্রুভ করবে না, কারণ ডাক্ট ডিসরাপশন দিয়ে কন্টিনিউয়াসলি ওখানে সেক্রেশন জমতে থাকবে। তখন যেটা করতে হয় তখন হচ্ছে সিস্টোগ্যাস্ট্রোস্টমি, মানে সিস্টের সাথে হচ্ছে স্টোমাকের একটা ওপেনিং তৈরি করে দেওয়া হয়, যে কালেকশন গুলো সিস্টেমের মধ্যে থাকবে সেটা আলটিমেটলি স্টোমাক দিয়ে ডিউডেনাম দিয়ে পাস করে যাবে। অথবা রু এ নয় সিস্টো জেজোনোস্টমি, সিস্টের সাথে জেজোনামেরও একটা কানেকশন করে দেওয়া হয় যাতে সিস্ট থেকে জেজোনামে সেই কালেকশন গুলো চলে যাবে। অনেক সময় হচ্ছে যদি দেখা যায় যে আসলে কমপ্লিট ডিসরাপশন এবং অ্যাসোসিয়েটেডলি প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ডেভেলপ করে, তখন যে লেভেলে ডিসরাপশন ছিল ডাক্ট ডিসরাপশন, সেই লেভেলে ডিস্টালি আসলে প্যানক্রিয়াসটাকে
জেজুনামের সাথে একটা অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াটিকোজেজুনোস্টোমি। প্যানক্রিয়াটিকোজেজুনোস্টোমি এটা করা হয় তার কারণ হচ্ছে ওই জায়গা দিয়ে কন্টিনিউয়াসলি প্যানক্রিয়াটিক জুস আসতে থাকবে। তো সেটার অল্টারনেটিভলি সেটার সাথে যদি আসলে জেজুনামের কমিউনিকেশন তৈরি করে দেওয়া হয়, তাহলে সেই প্যানক্রিয়াটিক জুসগুলো সরাসরি জেজুনামে চলে যাবে। এই জন্য হচ্ছে ডাক্ট ডিসরাপশন থাকলে পরে, একটু কমপ্লিট ট্রান্সাকশন থাকলে পরে সেই লেভেলে প্যানক্রিয়াসের সাথে জেজুনামের একটা কমিউনিকেশন করে দেওয়া হয়। এগুলো আসলে একটু ডিপ লেভেলের কথাবার্তা, যেগুলো সবটুকু মনে না রাখলেও চলবে। তো কন্টিনিউয়াসলি যদি আসলে এরকম একটা সিস্ট ডেভেলপ করে, এক্সপ্রেশনের পরেও ডেভেলপ করে, অনেক সময় ট্রিটমেন্টের পরেও ডেভেলপ করে, সেই ধরনের সিস্ট গুলোকে কিন্তু আমাদেরকে একটু সাসপিশিয়াসলি দেখতে হবে, এবং হচ্ছে সেটা কিন্তু সিস্টিক নিওপ্লাজম অফ দ্য প্যানক্রিয়াসের দিকে চলে যেতে পারে, অথবা সেটার একটা পসিবিলিটি থাকতে পারে। সিস্টিক নিওপ্লাজম অফ দ্য প্যানক্রিয়াস সেটা কিন্তু হতে পারে। তাহলে আমরা যদি সামারাইজ করি যে প্যানক্রিয়াসের এক্সটার্নাল ইনজুরি এটা নিয়ে, তাহলে আমাদেরকে আসলে আদার অর্গানস ইনজুরি হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্যানক্রিয়াটিক ডাক্ট ইনজুরি আছে কিনা সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে আমরা সিটি স্ক্যান এবং ইআরসিপি করব, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে প্যানক্রিয়াসের প্যারেনকাইমার ইনজুরি এক্সটেনশন কতটুকু, এবং হচ্ছে ডাক্ট ইনজুরি আছে কিনা, অ্যাসোসিয়েটেড ডাক্ট ইনজুরি। সার্জারি প্রয়োজন হয় যদি হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা ডিসরাপ্টেড থাকে। তো এটা হচ্ছে ট্রমাটিক ইনজুরি, যেটা বাইরে থেকে ট্রমার কারণে আসলে হচ্ছে। কিছু কিছু ইনজুরি কিন্তু আসলে আইট্রোজেনিক ইনজুরি হয়। আইট্রোজেনিক ইনজুরি মিন্স হচ্ছে সার্জন তার অপারেশনের সময় ইনজুরি করতেছে, সার্জন অপারেশনের সময় ইনজুরি করে, এটা ইচ্ছে করে করে না, এটা অনিচ্ছাকৃত, ইনঅ্যাডভার্টেন্টলি। তো সেই ইনজুরিকে বলা হচ্ছে আইট্রোজেনিক ইনজুরি, এবং সেটা কয়েকটা ভাবে এবং কয়েকটা সময় হতে পারে। সাধারণত দেখা যায় যে স্প্লেনেক্টমি যখন করে, তখন স্প্লেনের হাইলামের ওখানে যেহেতু প্যানক্রিয়াসের টেইল থাকে, সেই জন্য প্যানক্রিয়াসের টেইলটা ইনজুরি হতে পারে ডিউরিং স্প্লেনেক্টমি, এবং সেই টেইল ইনজুরির কারণে কিন্তু প্যানক্রিয়াটিক ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এই টেইলের মধ্যে যে প্যানক্রিয়াটিক ডাক্টটা ছিল, সেই ডাক্টটা যদি আসলে টোটালি মানে অবস্ট্রাক্ট করা না হয় বা লাইগেট করা না হয়, তখন কিন্তু প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে একটা ফিস্টুলা তৈরি হতে পারে। অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াটিক হেইড এবং হচ্ছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটাকে বলা হচ্ছে ডাক্ট অফ সান্টোরিনি, আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা ডাক্ট অফ ওরেসান, সেটা। তো বেশিরভাগ সময় হচ্ছে প্যানক্রিয়াটিক হেইড ইনজুরি হয় এবং হচ্ছে ডাক্ট অফ সান্টোরিনি এটা ইনজুরি হয়। এবং অনেক সময় দেখা যায় যে 7% কেসে এই যে অ্যাক্সেসরি ডাক্ট সেটাই কিন্তু মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট হয়। কারণ কিছু কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালিতে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা, সেটা হচ্ছে প্রমিনেন্ট থাকে, এবং সেটা দিয়েই বেশিরভাগ প্যানক্রিয়াটিক জুস ড্রেইন আউট করে। তো এই ডাক্টটা ইনজুরি হতে পারে ডিউরিং বিলড্রথ টু গ্যাস্ট্রেক্টমি, মানে আমরা লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি যেটা করে থাকি, সেই অপারেশনের সময় কিন্তু এই প্যানক্রিয়াটিক হেড ইনজুরি এবং সাথে সাথে প্যানক্রিয়াটিক ডাক্টের ইনজুরিটা হতে পারে। অনেক সময় হচ্ছে এই যে ডাক্ট ইনজুরি হয়, এবং সেই ডাক্ট ইনজুরি কিন্তু অপারেটিভলি আসলে ম্যানেজ করা পসিবল। এবং অনেক সময় বডি এবং টেইলের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেগুলো থাকে,
এবং সেগুলো থেকে কিন্তু টিউমার হতে পারে। যেমন হচ্ছে আমরা পরবর্তীতে পড়ব সেগুলো, যেমন ইনসুলিনোমা হতে পারে, গ্লুকাগোনোমা হতে পারে। তো এই সেলগুলোর যে টিউমার, সেগুলো মেজর প্যানক্রিয়াটিক ডিসেকশন দরকার হয় না, সেগুলো সাধারণত দেখা যায় যে ইনিউক্লিয়েট করলেই চলে। তো ওই ইনিউক্লিয়েশনের সময় অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াটিক ড্রাক্ট কিন্তু ইনজুরি হতে পারে এবং সেখান থেকে প্যানক্রিয়াটিক ফিস্টুলা ডেভেলপ করতে পারে। আবার হচ্ছে ডিউডেনাল এবং এম্পুলারি ব্লিডিং, যেটা ইআরসিপির সময় অথবা পাওয়ার অপারেটিভলি হয় অনেক সময়, ডিউডেনাল অথবা এম্পুলারি ব্লিডিং। তখন কিন্তু ওই ব্লিডিং কন্ট্রোল করতে গিয়ে অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াটিক পেইড যেটা আছে সেটা ইনজুরি হতে পারে। তো সবকিছু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্যানক্রিয়াটিক ফিস্টুলা এটা একটা কমপ্লিকেশন, ট্রমা এবং আইট্রোজেনিক ট্রমা। তো প্যানক্রিয়াটিক ফিস্টুলা এটা কিভাবে আমরা অ্যাসেস করব এবং ম্যানেজ করব, এটা আমরা দেখলাম যে আসলে অপারেটিভ ট্রমা এবং হচ্ছে প্যানক্রিয়াটিক ট্রমা এটার একটা কমপ্লিকেশন, এবং অনেক সময় হচ্ছে একিউট অথবা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর কমপ্লিকেশন হিসেবেও প্যানক্রিয়াটিক ফিস্টুলা কিন্তু ডেভেলপ করতে পারে। আমাদেরকে আসলে সাইট অফ দ্য ফিস্টুলা এটা অ্যাসেস করতে হবে, এবং হচ্ছে এই ফিস্টুলাটা বাইরে অথবা ভিতরে কার সাথে কমিউনিকেট করতেছে সেটাও অ্যাসেস করতে হবে। যেমন হচ্ছে এক্সটার্নালি স্কিনের সাথে কমিউনিকেট করছে কিনা, অথবা ইন্টারনালি বাউলের সাথে কমিউনিকেট করছে কিনা, সেটা অ্যাসেস করতে হবে। তাহলে অ্যাসেসমেন্টের মধ্যে সাইট অফ দ্য ফিস্টুলা এটা অ্যাসেস করতে হবে, এবং হচ্ছে স্কিন বাইরের দিকে স্কিন নাকি ভিতরের দিকে হচ্ছে বাউলের সাথে কমিউনিকেশন আছে সেটা অ্যাসেস করতে হবে। যদি আমাদের আসলে ধারণা করতে অসুবিধা হয় যে এটা প্যানক্রিয়াটিক ফিস্টুলা কিনা, অথবা হচ্ছে যে ফ্লুইডটা ড্রেন আউট হচ্ছে সেটা প্যানক্রিয়াটিক জুস কিনা, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই ফ্লুইডের যদি অ্যামাইলেজ লেভেল আমরা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ফ্লুইডটা আসলে প্যানক্রিয়াটিক ফ্লুইড কিনা। এর যখন আমরা ম্যানেজ করব তখন হচ্ছে যেহেতু প্যানক্রিয়াটিক জুসটা বাইরে চলে আসছে, অথবা সেটা সরাসরি ডিউডেনামে না গিয়ে ইন্টেস্টাইনের অন্য জায়গায় সেটা রিলিজ হচ্ছে, মানে যখন ইন্টারনাল ফিস্টুলা হয় তখন, তো সেক্ষেত্রে তার কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকবে এবং হচ্ছে কিছু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে। সো সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সেটা কারেক্ট করতে হবে। ফিস্টুলাকে আমাদেরকে আসলে অ্যাডিকুয়েটলি ড্রেনেজ করতে হবে, এবং স্টোমা ব্যাগের মধ্যে আমাদেরকে প্রোটেক্ট, মানে স্টোমা ব্যাগের মধ্যে কালেক্ট করতে হবে, যাতে প্যানক্রিয়াটিক জুস এটা স্কিনের জন্য ইরিটেন্ট এবং সেটা স্কিনে কন্ট্যাক্টে না আসে। মানে স্কিনকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে ব্যাগের মধ্যে প্যানক্রিয়াটিক জুস গুলোকে কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে ইনভেস্টিগেট করে দেখতে হবে যে ফিস্টুলার কজটা কি, দেন আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট যদি আমরা করি তাহলে কিন্তু এই ফিস্টুলাটা ক্লোজ হবে। আর দেখা যায় যে বেশিরভাগ ফিস্টুলার কারণ হচ্ছে অবস্ট্রাকশন থাকে প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে, এবং প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে যখন অবস্ট্রাকশন থাকে তখন কিন্তু এই সিকেশন গুলো বা এই ফিস্টুলা গুলো ইজিলি হিল হয় না। তখন ইআরসিপি করে যদি প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে একটা স্টেন্ট দেওয়া যায় যেটা দিয়ে আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি ড্রেনেজ হবে, তখন কিন্তু এই ফিস্টুলা গুলো অনেক সময় কনজারভেটিভ ম্যানেজমেন্টেই হিল হয়। আর হচ্ছে যখন আমরা আসলে এই প্যানক্রিয়াটিক ডাক্টের যে ফিস্টুলা সেটা আমরা ওয়েট করব এটা হিল হওয়ার জন্য, তখন এটার সেক্রেশন যাতে, প্যানক্রিয়াসের সেক্রেশন যাতে কমে, এটার জন্য কিন্তু আমাদেরকে প্যারেন্টাল নিউট্রিশনটা ইনশিওর করতে হয়। কারণ প্যারেন্টাল
অথবা ন্যায্য ডিউডেনাল নিউট্রিশন যদি আমরা বলে থাকি, তাহলে সেটা যেটা করে প্যানক্রিয়াটিক সেক্রেশনটাকে কমায়। আমরা যদি ওরাল ফিডিং দেই তখন কিন্তু প্যানক্রিয়াটিক সেক্রেশনটা বাড়ে, অথবা ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং যদি দেই তাহলে প্যানক্রিয়াটিক সেক্রেশনটা বাড়ে। তো আমরা যদি সেটাকে স্কিপ করতে পারি প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে অথবা হচ্ছে ন্যাজোজেজনাল নিউট্রিশন দিয়ে, তখন কিন্তু সেক্রেশনটা কমে, এবং সেক্রেশন যত কম হবে ততই কিন্তু ফিস্টুলাটা ইজিলি ক্লোজ হবে। আর অনেক সময় অক্টিওট্রাইড, যেটা হচ্ছে সোমাটোস্টেটিন অ্যানালগ, যেটা প্যানক্রিয়াটিক সেক্রেশন কমায়, সেটা আমাদেরকে ইউজ করা লাগতে পারে এই প্যানক্রিয়াটিক ফিস্টুলার সময়। তো আমরা যদি সামারাইজ করি যে প্যানক্রিয়াটিক ফিস্টুলাতে আমরা কি কি টেস্ট করব, অ্যামাইলেজ লেভেল করব ফ্লুইডের মধ্যে, যে এটা অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটিক ফ্লুইড কিনা। তারপর হচ্ছে অ্যানাটমি ডেলিনিয়েট করব যে আসলে জায়গাটা কোথায় প্যানক্রিয়াটিক ডাক্টের কোথাও স্ট্রাকচার আছে কিনা, অথবা হচ্ছে কোন জায়গাতে ফিস্টুলা। তারপর প্যানক্রিয়াটিক ডাক্টের ব্লকেজ কোথায় অথবা ডিসরাপ্টেড কোথায়, সেটা আমরা অ্যাসেস করব। আর কি কি মেজার নিব, আমরা ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেক্ট করব, আমরা স্কিন প্রোটেক্ট করব স্টোমা ব্যাগ দিয়ে, আমরা অ্যাডিকুয়েটলি ড্রেন করব, অ্যাডিকুয়েটলি ড্রেন আউট করব। অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াটিক স্টেন্টিং, এটা আমরা করব। তারপর আমরা ওরাল ফিডিং না দিয়ে প্যারেন্টাল এবং ন্যাজোজেজনাল ফিডিং দিব। দেন হচ্ছে অক্টিওট্রাইড দিব, এটা প্যানক্রিয়াটিক সেক্রেশনকে সাপ্রেস করবে। তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন, যেটা আমরা বলছি একটু আগে, এটা থাকলে পরে ইআরসিপি এবং স্টেন্টিং করব, এবং আন্ডারলাইং কজ যেটা আছে, যেটা এখানে ফিস্টুলা ডেভেলপ করছে, সেটা আলটিমেটলি ট্রিট করব। সো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা প্যানক্রিয়াটিক ইনজুরি, ট্রমাটিক প্যানক্রিয়াটিক ইনজুরি, দেন হচ্ছে নাইট্রোজেনিক প্যানক্রিয়াটিক ইনজুরি এবং প্যানক্রিয়াটিক ফিস্টুলা, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এখান থেকে তোমরা আসলে পরীক্ষাতে এমসিকিউ অথবা শর্ট নোট এগুলো পেতে পারো, অথবা ভাইভাতেও আসলে স্যারদের আগ্রহ থাকলে পরে এই টপিকগুলো নিয়ে প্রশ্ন করতে পারো। সো আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম এগুলো সব মানে মনে রাখতে হবে এমন না, তবে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদেরকে আসলে মনে রাখতে হবে। তো আশা করি তোমরা যেগুলো নিয়ে আলোচনা হলো সেগুলো বুঝতে পেরেছো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তীতে আমরা সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেটা প্যানক্রিয়াসের, সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, সেটা নিয়ে পরবর্তীতে আলাপ করবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, বিদায় নিচ্ছি আমি। ভালো থাকো, সুস্থ থাকো।